হবে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি গতকালই একটা নিউজ আমাদের সামনে এসেছে, তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত। এইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরে যে মনসহত্যা ও গণহত্যা সহ ধর পাগল এবং গণগ্রেফতার শুরু করেছে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা, এটা নিয়ে জাতিসংঘের হাতে এখন নানান ধরনের প্রমাণাদি প্রস্তুত ও সরকারের বিরুদ্ধে তারা বিবৃতি নয় বরং নতুন করে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে যাচ্ছে। এবং কি ভয়ঙ্কর সেটা শেখ হাসিনার জন্য কতটা কাল হয়ে দাঁড়াতে পারে বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি গতকালই একটা নিউজ আমাদের সামনে এসেছে, তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত। এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিও ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে। আসবো সেই জায়গায়, তার আগে একটা ফান একটু দেখে নেওয়া দরকার। পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নে পররাষ্ট্র সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো দেখা করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, সংকট উত্তরণে ইইউ বাংলাদেশের পাশে রয়েছে। এখানে বলা হচ্ছে উনি ইইউ বাংলাদেশের পাশে রয়েছে, সংকট উত্তরণে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা করবে, দেখা করেছে। উনি কি বলেছেন জানান, সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, আমরা আশা করি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তারপর ইত্যাদি ইত্যাদি। অথচ মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারপরে একটা টুইট করেছেন, সেই টুইটটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে। হেডলাইন হচ্ছে, ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউর গভীর উদ্বেগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ইউরোপিয়ান ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে। আজ বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপরে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি তার এক্স যে মানে আমরা যেটা আগে টুইটার ছিল সেখানে এগুলো বলেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি। আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান। আমি এর আগের দিন আপনাদের পড়ে শুনিয়েছি, জোসেফ বোরেলের যে স্টেটমেন্টটা ছিল ওটা এত কনক্রিট, মানে বাংলাদেশে থেকে আমরা যা যা দেখেছি খুব জেনুইনলি সেই কথাগুলো জনাব জোসেফ বোরেল বলেছিলেন। এবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করেছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউরোপ একজন মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন, নতুন কোনো তারিখ এখনো ঠিক হয় নাই। অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের 25 অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ছিলেন সেখানে, ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনও ছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে 40 কোটি ইউরোর অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়। জলবায়ু পরিবর্তনের সাথে আরো কথা, শিক্ষা এবং শোভন কাজী, গভর্নেন্স, নানান ক্ষেত্রে তাদের এই রকম সহযোগিতার কথা ছিল। পরে বলা হচ্ছে
বিরাজমান পরিস্থিতির আলোকে প্রথম আলো বলছে, নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনার প্রতি ইউর সাড়া হিসাবে। তাহলে খুব স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো শুধু বিবৃতি না, প্রথম জোসেফ বোরেল এবার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রীকে একই কথা পুনর্ব্যক্ত করেছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা বলেছেন, এবং এবার একটা কনক্রিট পদক্ষেপ নিয়েছেন যার সাথে পার্টনারশিপ এবং ফিনান্সিয়াল ইস্যুস জড়িত। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে প্রতিটা ডলার ইউরো কত ভ্যালুয়েবল আমরা বুঝি। সুতরাং অঙ্ক, এর মধ্যে কয়েক কোটি ডলার, বেশ অনেক কোটি ডলারের অংশীদারিত্বের প্রশ্ন ঝুলে গেল। তার চেয়ে বড় কথা হচ্ছে ইটস আ মেসেজ টু দ্য গভর্নমেন্ট, এবং এটা একটা ভবিষ্যৎ পার্টনারশিপের ঝুঁকি তৈরি করতে পারে। আমরা জানি বাংলাদেশ তার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে একক দেশ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে, একক ইউনিট হিসাবে, দেশ হিসাবে না, একক দেশ যদি বলি সেটা আমেরিকা, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউনিট হিসাবে ধরি আমরা, 27টা দেশের রপ্তানি আমেরিকার চাইতে বেশি, বেশ খানিকটা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এলডিসি যতদিন আছে ততদিন ইউরোপের কাছ থেকে জিএসপি বলে একটা সুবিধা পায়, এভরিথিং বাট আর্মস, ইবিএ বলে, মানে আপনি অস্ত্র ছাড়া যে কোনো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে এই সুবিধা পান, এবং বাংলাদেশ ইউরোপে জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করে, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ কিন্তু আমেরিকায় পোশাক ক্ষেত্রে কোনো জিএসপি পায় না, এখন জিএসপি নিষেধ আছে, এর আগেও জিএসপি পেত না, রানা প্লাজা ঘটনার পর অন্যান্য সবকিছুতে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি জিএসপির আওতায় আছে। ফলে যেটা হয়েছে, বাংলাদেশ একটা তুলনামূলক বেশ সুবিধাজনক ট্যারিফ সুবিধা পায়, তাতে বাংলাদেশের রপ্তানি করা পণ্য তার প্রতিযোগিতার সামর্থ্য টিকিয়ে রাখতে পারে। এখন যেটা হয়, জিএসপি হচ্ছে এলডিসির জন্য, আমরা জানি অনেকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে তখন জিএসপিটা থাকে না। বাংলাদেশ ফর্মালি এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হবে 2026 সালে, এটা করোনার কারণে একটু পিছিয়ে আছে, এটা একটু আগে হতে পারত। তারপরও 3 বছর মানে 3 বছর এলডিসি যেসব ট্যারিফ সুবিধা সারা পৃথিবীতে পায় সেটা বাংলাদেশ পাবে, তার মানে 29 সাল পর্যন্ত পাবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আন্তর্জাতিক চাপের কারণে সরকার কতটা কুপকাত হয়ে গেছে, অটোমেটিক্যালি আওয়ামী লীগের 2 ডজন এমপিরা কিন্তু দেশ ছেড়ে পলায়ন শুরু করেছে, এবং বিভিন্ন পুলিশ এবং ডিবির ভিতরেও কিন্তু রদবদল শুরু করেছে ভয়ে এই সরকার। আসুন সর্বশেষ কি হচ্ছে তার বিস্তারিত এই রিপোর্টে। যে গত প্রায় 1 মাস ধরে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ, এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে, গত 1 মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না। এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং এই অবরোধ, হরতাল কোনো কিছু চলছে না, খালি কমপ্লিট একটা শাটডাউন চলছে ছাত্রদের। এই পুরো পরিস্থিতিতে সরকার এতটা নাজুক অবস্থায় পড়েছে যে কন্টিনিউয়াসলি শাটডাউন মোকাবেলা করার জন্য কারফিউ দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। ব্যাংক, বিমা থেকে শুরু করে রাস্তাঘাট, রেল, ব্রিজ, কালভার্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে। 1971 সনে রেলপথ বন্ধ ছিল কয়দিন আমি জানি না, কিংবা আমাদের দেশে যত মানে আন্দোলন সংগ্রাম হয়েছে, বিআরটিসির বাস এবং রেল চলেছে, এখন সব বন্ধ। এইভাবে ব্যাংক বন্ধ থেকেছে দিনের পর দিন, এরকম ঘটনা কখনো ঘটে না। তো বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে আছে, যার প্রেক্ষিতে যেই দিন ব্যাংক খুললো সেই দিনই প্রাইভেট ব্যাংকগুলোকে 25,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক লোন দিল, ঋণ দিল ব্যাংকগুলোর তারল্য ঠিক রাখার জন্য। এখন এই যে লোন তারা দিল, কোত্থেকে দিল? টাকা ছাপিয়ে দিল, যদি দেয় তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, 12টা বেজে যাবে অর্থনীতির। যা হোক, আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এই যে অর্থনৈতিক দেশের মধ্যে একটা চাপ, এটার পাশাপাশি এখন এই যে ছাত্র বিক্ষোভ, কোটা বিরোধী বিক্ষোভ, এটিকে খুব জঘন্যভাবে হ্যান্ডেল করার কারণে এখানে অসংখ্য হতাহত হয়েছে।
মানে সরকার এখন নির্দিষ্ট করে বলতে পারছে না। সরকার বলছে আমরা এই যাবৎকালে যে এটা পেয়েছি 156 না 160 জন সেই নিহত হয়েছেন। প্রথম আলো বলছে 210 জন ছাড়িয়ে গেছে। আর অসমর্থিত বিভিন্ন সূত্র তারা বলার চেষ্টা করছে যে এখানে অনেক অগণিত হতাহত হয়েছে, মানে নিহত হয়েছে। হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে, আহত হাজার হাজার আহত হয়েছে। আমি হাজার হাজার বলে ভুল হবে, লাখ লাখ আহত হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে। ঘরে বাড়ি সব জায়গাতে মানে রক্তের হোলি খেলা চলছে। পরিস্থিতি সরকার কিন্তু সামাল দিতে পারছে না। এবং কিছু হত্যাকাণ্ড, কিছু আক্রমণ এবং কিছু শক্তি প্রয়োগ এতটা নির্মম, এতটা নিষ্ঠুরভাবে হয়েছে, যেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম হয়ে দেশে এবং দেশের বাইরের মূল ধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা গাজার নির্মমতা, ইসরায়েলি পুলিশের নির্মমতা নিয়ে, ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা নিয়ে, নেতানিয়াহুর নির্মমতা নিয়ে অনেক কান্নাকাটি করি, দোয়া দরুদ পড়ি, ইহুদিদের ধ্বংস কামনা করি। কিন্তু একজন কিশোর প্রাণের ভয়ে পালাচ্ছিল, পালিয়ে পালিয়ে সে একটা নির্মাণাধীন ভবনে উঠল। কিশোরের বয়স কত হবে? 14, 15, 16 বছর। তাকে ধরার জন্য এক গ্রুপ পুলিশ সেখানে উঠল এবং পুলিশ দেখে সে সেই নির্মাণাধীন ভবনের পাইপ বেয়ে বেয়ে নামতেছিল এবং পুলিশ সেখানে এসে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে সেই তাকে মেরে ফেলল। এই দৃশ্য একেবারে ভিডিও ফুটে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এটা কিভাবে সামাল দেবে সরকার? জাতিসংঘের মানবাধিকার কমিশন, মানে জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বের প্রধানতম গণমাধ্যম, বুদ্ধিজীবী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।